This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. বাংলাদেশের ঢাকায় গ্রেফতার করা হয়েছে 1 টাকার খবরের সম্পাদক মুন্নি সাহাকে। গতকাল রাতে তাকে গ্রেফতার করা হয়েছে এবং তার উপরে যাত্রাবাড়ি থানায় এক হত্যা মামলায় গ্রেফতার দেখালো পুলিশ। যে খবরে আমরা ইতিমধ্যেই চোখ রেখেছি, অবশ্যই বাংলাদেশের খবরে ঢাকায় গ্রেফতার 1 টাকার খবরের সম্পাদক মুন্নি সাহাকে শনিবার রাতে প্রথমে তাকে আটক করে পুলিশ। যাত্রাবাড়ি থানার এক হত্যা মামলায় গ্রেফতার দেখালো পুলিশ। এরই পাশাপাশি ঘটনাক্রমে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ায় বাসে হামলার ঘটনাও ঘটেছে। সামাজিক মাধ্যমে ত্রিপুরার পরিবহন মন্ত্রী তিনি কিন্তু সরব হয়েছেন এবং এই ঘটনায় কিন্তু ত্রিপুরা থেকে কলকাতায় আসার পথে বিশ্ব রোডে হামলা, ভারতীয় যাত্রীদের প্রাণ নাশের হুমকি, ভারত বিরোধী মন্তব্য করা হয় বলেও অভিযোগ। এই সমস্ত বিষয় নিয়ে ওভারঅল আমরা কথা বলবো। আমাদের এডিটর ইন চিফ সুজিত চট্টোপাধ্যায় রয়েছে নিউজরুমে সরাসরি তার সঙ্গে। সুজিতদা, এই যে ঘটনা আমরা দেখতে পাচ্ছি, প্রথমে সাংবাদিককে গ্রেফতার করা হচ্ছে, অর্থাৎ গণতন্ত্রের কণ্ঠরোধ, এবং তার পাশাপাশি বাসে হামলা, কোন দিকে যাচ্ছে বাংলাদেশ? মুন্নি সাহাকে যে গ্রেপ্তার করা হয়েছে, এই গ্রেপ্তারের আশঙ্কা ছিল। ধাপে ধাপে গ্রেপ্তার হচ্ছে, কারণ মুন্নি সাহা মূলত হচ্ছেন যেটাকে বলা হয় সাংবাদিক, ফিল্ড সাংবাদিক হিসাবে অত্যন্ত জনপ্রিয় এবং বিভিন্ন টেলিভিশন চ্যানেলে কাজ করেছে। সাম্প্রতিক সময়ে তিনি একটি পোর্টালের সম্পাদক এবং এই পোর্টাল ধারাবাহিকভাবে বিভিন্ন যে মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলোকে তারা তুলে ধরেছেন। একজন সাংবাদিকের কাছে ধর্মপরিচয় একটা বিষয় না। বাংলাদেশে মুন্নি সাহা জনপ্রিয় সাংবাদিককে গ্রেপ্তারের মাধ্যমে ডক্টর ইউনূস সরকার সেই ট্র্যাডিশনটাকেই সামনে নিয়ে আসছেন যে আগের জমানার কথা বলা হচ্ছে। আগের জমানাতে অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী যখন ছিলেন শেখ হাসিনা, যদিও শেখ হাসিনার দাবি অবশ্য অন্য, তিনি তো বলছেন পদত্যাগ করেননি। একদিক থেকে তার যে অবস্থান, তিনি বিভিন্ন অডিওর মাধ্যমে ভেরিফাইড ফেসবুক পেজ থেকে আওয়ামী লীগ তারা প্রতিনিয়ত জানান দিচ্ছে এবং জানান দিয়ে তারা এটা বুঝিয়ে দিতে চাইছেন তারা নিষ্ক্রিয় এই অবস্থায় বসে নেই, অর্থাৎ কোথাও একটা সক্রিয়তা তারা দেখাচ্ছে। এই সক্রিয়তার যে দেখানো বা খবর, এই খবরগুলো আর ক্ষেত্রে একটা মানে অনেক ক্ষেত্রেই বাংলাদেশ সরকারের কাছে শিরোপীড়াটা কেন হচ্ছে? শিরোপীড়াটা এই কারণে হচ্ছে যে এই খবরের যৌক্তিকতা কোথায়। আসলে যারা বাংলাদেশে এখন ডক্টর ইউনূসের সাথে যে তত্ত্বাবধায়ক সরকার চলছে বা তদারকি সরকার কি স্ট্যাটাসে রয়েছে, এটা এইখান থেকে বসে এটা বলা বা কমেন্ট করাটা ঠিক নয়। কিন্তু যা চলছে, আমরা ধরে নেব একটা সরকার চলছে, একটা কঠিন পরিস্থিতির মধ্যে তারা রয়েছেন, কিন্তু এই তারা শুরু থেকেই আগে সংবাদ মাধ্যমের বিভিন্ন পরিস্থিতিতে যারা বাধ্য হতেন, হয়তো একটা বাধ্যবাধকতার পরিমণ্ডল ছিল, অস্বীকার করার জায়গা তো নেই, গণহারে তাদেরকে তারা জেলে পাঠিয়েছেন। এর মধ্যে অবশ্য চ্যানেল আইয়ের একজন জনপ্রিয় সঞ্চালিকা এবং পলিটিক্যাল সাংবাদিক সোমা ইসলাম যেমন রয়েছেন, শ্যামল দত্তের মতো একজন সম্পাদক রয়েছেন, বা সুভাষ সিংহ রায় তিনি কলকাতায় এলে বিভিন্ন সংবাদ মাধ্যমে তিনি টকশোগুলোতে বসতেন। এরা প্রত্যেকেই গ্রেপ্তার করেছে এবং প্রত্যেককেই খুনের মামলা দেওয়া হয়েছে। মুন্নি সাহার ক্ষেত্রেও তাই হয়েছে। যাত্রাবাড়ি একটি ঘটনাকে কেন্দ্র করে তার বিরুদ্ধে অভিযোগ আগেই ছিল। বিভিন্ন ক্ষেত্রে তৎকালীন সময় যারা শাসক দলের হয়তো কোনো খবর করছেন বা শাসক দলের পক্ষে কোনো নৈতিক সিদ্ধান্ত সেটা যুক্তিযুক্ত মনে হয়েছে, দাঁড়িয়েছেন। সে কেন দাঁড়িয়েছেন? তার মানে হচ্ছে সে আওয়ামী লীগার, এবং আওয়ামী লীগার হওয়ার কারণে সে ভারতপন্থী। এইরকম মোটা দাগে দেখে দেওয়ার এই যে প্রবণতা, এই প্রবণতা থেকে ডক্টর ইউনূস সরকারে কেউ বেরোতে পারেনি। ওখানে আরেকজন আছে, সমস্ত হচ্ছে ঘোট মাস্টার বলা হয় তাকে, বিভিন্ন ঘোট তিনি তৈরি করেন। তার নাম আসিফ নজরুল। তিনি বিভিন্ন এই ধরনের প্রভোকেটিভ কথা বলেছেন এবং যে সমস্ত কথাগুলো থেকে অনেকে উৎসাহিত হয়েছেন। এবং তারপরে যদি আমরা দেখি অন্যান্য সমন্বয়কদের ক্ষেত্রে কেউ বলছেন যে এইভাবে গণহারে গ্রেপ্তার যদি করা হয়, তাহলে বাংলাদেশে স্বাধীন সংবাদ মাধ্যম যে নেই এই মুহূর্তে, বা স্বাধীন সংবাদ করার ক্ষেত্রে যে নানা রকম বাধা রয়েছে সেটা এস্টাবলিশ হয়েছে। তার সাথে তো ইসকনের এই যে
একটা পরিস্থিতি তৈরি হয়েছে, যে গত কিছুক্ষণ আগে যেটা তুমি দেখালে, যে সেখানে আগরতলা বা এই সমস্ত জায়গাগুলোতে, পকেটগুলোতে একটা টেনশন বিল্ট আপ হচ্ছে। এখন এই টেনশন বিল্ট আপ হওয়ার কারণে সাংবাদিকদেরকে যদি কাজ করতে না দেওয়া হয় এবং হচ্ছে সবাইকে মোটা দাগে দেগে দেওয়া হয়, তাহলে এই সরকার আগামী সময় মুখ দেখাবে কি করে? তারা বলবে কি করে যে আমরা সত্যিই একটি নতুন ধরনের ব্যবস্থা তৈরির দিকে এগিয়েছিলাম? সবসময় কি এই ন্যারেটিভই বলবে যে ইতিহাসের পতিত ফ্যাসিস্ট শাসক শেখ হাসিনা, মানে একটা উচ্চারণ করে দিল স্ট্যাচুটারি ওয়ার্নিংয়ের মতো, দিয়ে তারপরে হচ্ছে তারা ব্লা 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 ব্লা, কোনো যুক্তি নেই, অযৌক্তিক। তার কারণ একজন সাংবাদিকতা যারা করেন তারা তো নিরস্ত্র বেসিক্যালি। একজন রাজনৈতিক দল, সে বিএনপি হোক বা সে আওয়ামী লীগ হোক, জামাত হোক, হেফাজত হোক, তাদের অনেক সমর্থক রয়েছেন, কিন্তু একজন সাংবাদিকের থাকে দর্শক বা শ্রোতা। তার অস্ত্র হচ্ছে ক্যামেরা এবং হচ্ছে এই যে দাঁড়িয়ে যে বুম, সেটা নিয়ে এসে তার কাজ করে। তারাকে বলা হচ্ছে যে তাদের খুনের চার্জেস দেওয়া হচ্ছে। অর্থাৎ একটা সোসাইটি কতটা অশান্ত, একটা সোসাইটির যুক্তি বোধ এগুলো যে পরিশীলিত হওয়ার কথা, সেখান থেকে চলে যাচ্ছে একটা অন্যদিকে, একটা বিভ্রান্তি তৈরি করা হচ্ছে এবং এইভাবে হচ্ছে দেশের উত্তেজনা বিভিন্ন প্রান্তে এটা বেরোচ্ছে। এবং এর দায় গণতন্ত্রের যারা পূজারী, গণতন্ত্র নিয়ে যারা কথা বলেন, বিশ্বে যারা ডেমোক্রেসি নিয়ে কথা বলেন, সে আমেরিকা হোক বা ভারত হোক, তাদের এই ব্যাপারটা তাদের গুরুত্ব সহকারে দেখতে হবে। কেননা গণতন্ত্র বাঁচানোর দায় বাংলাদেশ সরকারের নেই। তারা গণতন্ত্রের সাপেক্ষে কোনো সেইভাবে কথা বলছে না। তারা যে কথাগুলো বলছেন সবকটার মধ্যে অতীতের ঘটনা এবং তার প্রতিহিংসা কথা আসছে। কেউ কেউ কার্যত হাল ছেড়ে দিয়েছেন। যেমন গতকাল হচ্ছে পররাষ্ট্র দপ্তরের যিনি উপদেষ্টা রয়েছেন তৌহিদ হাসানের কথা শুনে বলছে যে তিনি সংবাদ মাধ্যমের উপর, ভারতীয় সংবাদ মাধ্যমের উপর দায় চাপিয়ে দিয়েছেন। বলছেন তারা বিভ্রান্তিকর খবর এই সমস্ত করে তারা কি চাইছে। আরে কি চাইছে কি? তারা চাইছে তো, সবাই চাইছে, যে কোনো সাংবাদিকরা, যে কোনো বিশ্বের যে কোনো সাংবাদিকরা কি চাইবেন? প্রথম তারা চাইবেন হচ্ছে সারা পৃথিবীতে একটা মুক্ত পরিবেশ থাকুক। মুক্ত পরিবেশ না হলে সাহিত্য, শিল্প, দর্শন, বিজ্ঞান, চিত্রকলা, সাংবাদিকতা, কবিতা কোনো কিছুই হয় না। কিছু কিছু লোক এরকম, এবং বেশ কিছু যারা সামাজিক মাধ্যমগুলোকে অনেকে ব্যবহার করছেন এবং দেখা যায় তারা নানারকম ফতোয়ার উপর তারা চলছেন, একটা প্রবল চাপের মধ্যে দিয়ে কাজ করতে হচ্ছেন। এবং এই ঘটনাগুলো নিঃসন্দেহে একজন সাংবাদিক হিসাবে তো অবশ্যই এগুলো ধিক্কার জানাবো, যে একটা স্বাধীন গণতান্ত্রিক পরিবেশ তৈরি করতে ব্যর্থ হচ্ছে ডক্টর ইউনূস সরকার, এবং তার সাথে যারা উপদেষ্টা ওখানে রয়েছেন তারাও কনভিন্সিং একটা জায়গায় দাঁড় করাতে পারছেন না। তাদের মধ্যে উগ্র ঘৃণা, বিষ এসব উগড়ে দেওয়ার এই যে প্রবণতা, এই প্রবণতা বাংলাদেশকে যদি উন্নতির পথে নিয়ে যায় ভালো, তাহলে তো কিছু বলার নেই। নিশ্চয়ই সব দেশ তাদের এইটুকু প্রাজ্ঞতা আছে যে তারা উন্নতির পথে যাবেন, কিন্তু এইরকমভাবে জনমতকে, এইরকমভাবে হচ্ছে বাক স্বাধীনতাকে যদি কেউ সাপ্রেস করতে চায়, অতীতে বাংলাদেশে এরকম উদাহরণ আছে, একেবারে নেই তা না, বিভিন্ন সময় হয়েছে, কিন্তু তা যাদের বয়স হয়েছে, একটা কালচারাল এস্টাবলিশমেন্ট তৈরি হয়েছে এবং এতে অনেকের রাগ কি না, এটা ইন্দো ভারতীয় কালচারাল এস্টাবলিশমেন্ট। কেউ কেউ অবশ্য আছেন যারা হিন্দুস্তানি সংস্কৃতিকে পছন্দ করেন, মানে সেখানে যদি আমরা ঢাকা বা অন্যান্য শহরগুলোতে দেখি, মূলত ঢাকার কথাই আমি বেশি করে বলবো, সেখানে তার তো একটা রেশ তো রয়েছে, তার স্থাপত্যে রয়েছে। সুতরাং তার মধ্যে যদি সবই খারাপ হয়, এখন হিন্দুত্বকে তারা মনে করছে যে এটা তাদের কাছে শত্রু হিসাবে এসেছে এবং এটাকে ডিস্টেবিলাইজ করছে, ফলে রাজনৈতিক সিদ্ধান্তগুলো তারা অনেক সময় কাবু করতে পারছে না। যে সিদ্ধান্তগুলো অনায়াসে নেওয়া যায়, আলাপ আলোচনার মাধ্যমে নেওয়া যায়, ওখানে তো অনেক সাংবাদিক সংস্থাগুলো রয়েছে, তাদের রয়েছে রেজিম চেঞ্জ, এবার তোমরা তৈরি হও, তোমাদের গ্রেপ্তার করা হবে। কারণ কি দাদা? ও দাদা, যে আপনি কেন গ্রেপ্তার কেন হব? তা বলছেন না, আগে তোমরা হচ্ছে শেখ হাসিনার চামচা ছিলে এবং যে কারণে তোমরা সন্দেহ করা হচ্ছে তোমরা ভারত থেকে নগদার্থ কিছু রোজগার করেছে। এই সমস্ত হাবি জাবি সমস্ত কথাবার্তা অনেক ক্ষেত্রে এগুলো আসছে, যেগুলো কোনো বিষয় না, ব্যক্তিগত জীবনযাপনের মধ্যে প্রবেশ করে ফেলছে।
এইভাবে একটা কাজ করার পরিস্থিতি আদপে কতটা আছে সেটা নিয়ে একটা প্রশ্ন থাকে। তথাপি আমি বাংলাদেশের তরুণ প্রজন্মের সাংবাদিকদের কথা অবশ্যই বলবো, তারা এই কঠিন বিরুদ্ধ পরিস্থিতিতে অফিসে ঢোকার সময় যদি তারা দেখতে পান কেউ যে সেখানে জমায়েত হচ্ছে এবং তাদের বিরুদ্ধে প্রবল হাতে মাইক নিয়ে গালিবর্ষণ হচ্ছে, তারপরে ইট ছোড়া হচ্ছে, তারপর কোথাও হচ্ছে কোনো প্রেস স্টিকার লাগানো গাড়ি অগ্নিসংযোগ করানো হচ্ছে, এই যদি ছবি হয় তাহলে তারা কাজ করতে নিঃসংকোচ চিত্তে কাজ করতে তারা কতটা পারবে, সে ব্যবস্থা করে দিতে যারা পারলেন না সেই সরকার, সে তো সরকার বিরুদ্ধে বলা যাবে না। যে সংবাদপত্রের ধারণা ফোর্থ এস্টেট বলা হয়, এবং হচ্ছে যারা আধুনিক গণতন্ত্রে বিশ্বাস করেন তারা জানেন যে এইটা হচ্ছে যে কোনো গণতন্ত্রের চতুর্থ পিলার। তো এই চতুর্থ পিলারের উপর এই যে লাগাতার প্রেশার এবং হামলা, এটা কিন্তু কোনো ক্ষেত্রেই এটা গ্রহণীয় নয়। বিশেষ করে বাংলাদেশের যারা সাংবাদিক অনেকে জেলে রয়ে গেছেন, এবং তার মধ্যে যে সর্বশেষ সংস্করণ গতকাল যে দৃশ্য দেখা গেল মুন্নি সাহা, তার ধর্মীয় পরিচয়ের কারণে যদি গ্রেপ্তার তাকে করা হয় তাহলে আরও দুর্ভাগ্যজনক, এবং তার ধর্মীয় পরিচয় দেখে একজন মহিলা সাংবাদিক যিনি অ্যাক্টিভ তাকে চেনেন তাকে খুনের মামলা দেওয়ানো ততোধিক দুর্ভাগ্যজনক। তো এতগুলো দুর্ভাগ্যজনক পরিস্থিতি তৈরি করে তৌহিদ হাসান বলছেন ভারতীয় সংবাদ মাধ্যম তারা কি চাইছে, তারা মুক্তি চাইছে। তৌহিদবাবু তারা মুক্তি চাইছে, এই পরিবেশ থেকে এমন মুক্ত একটা পরিবেশ তৈরি করুন যাতে এরকম নিঃসংকোচ চিত্তে সবাই বলতে পারে। বাংলাদেশের সাংবাদিকরাই কিন্তু এই উপমহাদেশে বা লেখক সাহিত্যিক তাদের মাধ্যম দিয়েই কিন্তু এ বঙ্গ তথা ভারতবর্ষ জানতে পেরেছিল সেই রবীন্দ্রনাথ ঠাকুরের অমোঘ সেই সঙ্গীত, যে সঙ্গীতের কখনো দ্বিতীয়বার বিকল্প হয় না। এই যে আক্রান্ত সংখ্যালঘুরা এখানে আক্রান্ত হচ্ছে এবং যে গণতন্ত্রের ভিতকে সেটাকে কিন্তু একেবারে নাড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, কর্মীদেরকে গ্রেফতার করা হচ্ছে, তার পাশাপাশি ইসকনের বিরুদ্ধে জিহাদ। এবং আমরা যে গতকালের ঘটনা দেখলাম ত্রিপুরার থেকে আসার পথে কিন্তু একটি বাসের মধ্যে যেখানে কিন্তু প্রাণনাশের হুমকি দেওয়া হলো সেখানে জনাকুড়ি যাত্রীকে। সুতরাং এই সব কিছু মিলিয়ে কিন্তু বাংলাদেশের অশান্ত পরিস্থিতির অশান্তি বাড়ছে বই একেবারে কমছে না। হ্যাঁ বাড়ছে তো, এবং বাড়তে বাড়তে কতদূর যাবে জানা নেই। কিন্তু যারা প্রেম ভালোবাসার পন্থী, যারা মনে করে হিংসা বিপরীতে পৃথিবীতে একটা সুন্দর একটা জগৎ আছে, সেখানে প্রেম ভালোবাসা চলে। এখন যারা শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব বলতেন যে ওর চোখে নেওয়া হয়েছে, অর্থাৎ নেওয়া যার চোখে হয় সে সব কিছুই হলুদ দেখবে, সে সঠিক সাংবাদিকতাকে হলুদ সাংবাদিকতা দেখবে। এই জগৎ অর্থাৎ জন্ডিস্ট আই যেটাকে আমরা বলি, ওরা বলছিল না যে ভারত কেন নাক গলাবে। আবারও বলছি, বারবার বলছি, ভূ রাজনৈতিকভাবে বাংলাদেশ যে অবস্থান ওটা পেটের মধ্যে রয়ে গেছে, তার যে ভৌগোলিক অবস্থান, তো পেট গড়বড় করলে মাথা তো গলাবি, মাথা তখন কি আর ঠিক থাকে? তো এইরকম গড়বড় কেস তারা মানে করছে, বাড়ছে তো বটেই। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি একটা বলবো যে এখনও সময় আছে, তার কারণ যা বদনাম হওয়ার তো হয়েই গেছে, প্রচুর বদনাম হয়েছে। এবং এই প্রেম ভালোবাসার জগৎটা যে কতটা শক্তিশালী জগৎ হতে পারে সেটা হয়তো অচিরাত তারা টের পাবেন। আজকে শুধু তাই নয়, বিভিন্ন ক্ষেত্রে ইসকনের উপর যে চাপ, যে অপমান, যে অসহিষ্ণুতার সামনে আজকে তারা দাঁড়িয়ে রয়েছে, সেটা কিসের জন্য? এরকম পরিস্থিতি ভক্তি আন্দোলনের ক্ষেত্রে বারে বারে এসছে, কিন্তু প্রত্যেকবারই ভক্তি আন্দোলন কিন্তু যে হেরে গেছে তার প্রমাণ কিন্তু ইতিহাস দিচ্ছে না। অর্থাৎ শেষ বিচারে এটা একটা কঠিন পরিস্থিতি, নক্কারজনক পরিস্থিতির সামনে আরও মুখোমুখি হতে হচ্ছে সবাইকে, সেই ইসকনই হোক বা ধর্মীয় সংখ্যালঘু যারা আছেন তারা হোক, বা হচ্ছে আমি তাদের কথা বলবো যে অনেক ক্ষেত্রে যারা সুফিপন্থী, যারা হচ্ছে যাদের উপর হচ্ছে তারা নাকি উৎসব মেলার সময় তারা নাকি অপসংস্কৃতির কাজ করেন। তো সংস্কৃতিবান যারা রয়েছেন, সংস্কৃতিবানের জায়গায় যদি একটা তালিবানি শাসন ব্যবস্থা বা ওই ধরনের সংস্কৃতি কায়েম করেন তাহলে নিঃসন্দেহে তারা মানে সেটা করছেন। এবং তার বিপ্রতীপে এই যে ছবি শয়ে শয়ে গ্রেপ্তার হচ্ছেন, বিভিন্ন মানুষকে ইসকনের সাধু সন্তদের গ্রেপ্তার করা হচ্ছে, সাংবাদিক গ্রেপ্তার করা হচ্ছেন। এবং এটা যদি ধর্মীয় আইডেন্টিটি দেখে গ্রেপ্তার হয় তাহলে বলতে হবে, আগে যুক্তি দিচ্ছিলেন যে না না ধর্মীয় আইডেন্টিটি নয়, যারা আওয়ামী লীগ করেন তাদেরকে এরকম ধরা হবে, দণ্ড দেওয়া হবে, মারা হবে, এই অবস্থা। এটার নাম গণতন্ত্র, মানে গণতন্ত্র ইউনিসিয়ান গণতন্ত্র,
ইউনুসিয়ান গণতন্ত্র আর কি। একদমই তাই। এবং ইউনুস সরকারের এই যে সমস্ত পদক্ষেপ, তা অশান্তি বাড়বে বই কমবে না, এমনটাই কিন্তু বারে বারে সেই বার্তাই উঠে আসছে। ধন্যবাদ সুজিত দা। আমরা যে খবর ইতিমধ্যে চোখ রেখেছি, ঢাকায় গ্রেফতার মহিলা হিন্দু সাংবাদিক মুন্নি সাহা। মুন্নি সাহাকে শনিবার রাত 10:45টার দিকে রাজধানী কারওয়ান বাজার থেকে আটক করা হয়। এরপর রাজধানীতে যাত্রাবাড়ি থানায় এক হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখিয়েছে পুলিশ। হেফাজতে ইসলাম নিয়ে আপনি মামুনুল হক সাবুজুন নিয়া আপনি জোনায়েদ আপনি এই দেশে হেফাজতে ইসলাম নিয়া মন্তব্যগুলো কি? আমরা আপনার সমস্ত এই দেশে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচারের প্রতিবাদে গর্জে উঠল ইসকন। সুরক্ষার দাবিতে বিশ্বজুড়ে পথে নেমে প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয় ইসকনের তরফে। দুর্গাপুরে মায়াবাজার এলাকায় হরিনামের মাধ্যমে চলে প্রতিবাদ। চিন্ময় কৃষ্ণ দাসকে মুক্তির দাবিতে চলে মিছিল। কলকাতার ইসকনে ঢোল এবং করতালের সাহায্যে প্রার্থনা সনাতনীদের। নদিয়ার মায়াপুর ইসকনেও প্রার্থনা। অন্যদিকে বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচারের প্রতিবাদে আসানসোলে পদযাত্রার আয়োজন। মিছিল শুরু হয় ত্রিবেণী মোড় থেকে। ব্যানার এবং প্ল্যাকার্ড হাতে চলে পদযাত্রা। অংশগ্রহণ করেন আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। ইসকন সর্বসাধারণের কাছে আর্জি জানায়, যেখানে যত ভক্ত আছেন তারা আজ যেন সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণের মুক্তির দাবিতে একত্রিত হন। সারা দেশে বিভিন্ন শহরেই রয়েছে ইসকনের বিভিন্ন মন্দির। আজ যে কোনো মন্দিরেই তারা যেতে পারেন। ইসকনের আর্জি সকলেই যেন পরমেশ্বরের কাছে শান্তির জন্য প্রার্থনা করেন। তাদের অনুরোধ, অনুগ্রহ করে আপনারা স্থানীয় ইসকন মন্দিরে বিশেষ প্রার্থনা জানান, কীর্তনে যোগ দিন। এবং সেই ছবি কিন্তু আমরা দেখতে পাচ্ছি, যেখানে কিন্তু শয়ে শয়ে মানুষ তারা কিন্তু যোগ দিয়েছেন সেই কীর্তনের মাধ্যমে, নাম সংকীর্তনের মাধ্যমে ভগবান কৃষ্ণের কাছে তারা প্রার্থনা করছেন যেন ভক্তদের এবং বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের রক্ষা করা হয়। কলকাতা, দুর্গাপুর, নদিয়া এবং আসানসোলের ছবি কিন্তু আপনাদের সামনে তুলে ধরেছি। আজ সকাল থেকে বিভিন্ন ইসকন মন্দিরে শয়ে শয়ে ভক্তরা উপস্থিত হন এবং চিন্ময় কৃষ্ণের মুক্তির দাবিতে এবং সংখ্যালঘু সম্প্রদায় যারা বাংলাদেশে বিপন্নভাবে রয়েছেন তাদের শান্তি কামনার্থে কিন্তু তারা এইরকম নাম সংকীর্তন করছেন। এবং ইসকন ডাক দিয়েছিল গতকালই ইসকন কর্তৃপক্ষ যে যাতে করে আজ সকাল থেকেই এরকমভাবে প্রার্থনায় সকলে অংশগ্রহণ করেন। এবং সে ডাকে সাড়া দিয়ে শয়ে শয়ে ভক্ত, কিন্তু অগণিত ভক্ত কলকাতা, দুর্গাপুর, নদিয়া, আসানসোল সহ বিভিন্ন জায়গায় তারা কিন্তু বেরিয়ে পড়েন এবং নাম সংকীর্তনের মাধ্যমে এইরকমভাবেই তারা প্রার্থনা করেন ভগবান শ্রীকৃষ্ণের কাছে। প্রার্থনা তারা যেন ভক্তদেরকে এবং বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের রক্ষা করেন। চিন্ময় কৃষ্ণের মুক্তি এবং বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তায় বিশ্বজুড়ে ইসকন মন্দিরে প্রার্থনার ডাক। কলকাতার ইসকন মন্দিরেও কিন্তু কীর্তনের মাধ্যমে প্রার্থনা। মায়াপুরের ইসকনেও প্রার্থনায় শয়ে শয়ে ভক্ত। চিন্ময় কৃষ্ণের দৃশ্যত মুক্তির দাবিতে পথে সনাতনীরা। আসানসোলের বার্নপুরের ত্রিবেণী মোড় থেকে প্ল্যাকার্ড, ব্যানার হাতে পদযাত্রায় অংশ নিলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। ও যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি, 4 উইন্ডোর মাধ্যমে কলকাতা, দুর্গাপুর, নদিয়া এবং আসানসোলে, যেখানে কিন্তু চিন্ময় কৃষ্ণের মুক্তি এবং বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তায় বিশ্বজুড়ে ইসকন মন্দিরে প্রার্থনার ডাক। এবং তাদের অনুরোধ ছিল গতকালই যে যাতে করে আশেপাশে যে কোনো ইসকন মন্দিরে গিয়ে সকলে প্রার্থনায় যাতে অংশ নেয়। এবং যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি কলকাতা, দুর্গাপুর, নদিয়া এবং আসানসোলের ছবি, যেখানে কিন্তু শয়ে শয়ে ভক্ত, অগণিত ভক্ত তারা হাতে প্ল্যাকার্ড নিয়ে যেরকম তারা প্রার্থনায় অংশগ্রহণ করেন, তার পাশাপাশি ঢোল, কীর্তনের মাধ্যমেও কিন্তু তারা অংশ নেন। এই মুহূর্তে আমরা সরাসরি পৌঁছে যাব মায়াপুর ইসকনের মন্দিরে, যেখানে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ দেবনাথ কিন্তু সরাসরি রয়েছে। বিশ্বজিৎ, এই মুহূর্তে কি ছবি দেখতে পাচ্ছ, যেখানে আমরা সকাল থেকেই দেখছি শয়ে শয়ে ভক্ত, অগণিত ভক্ত তারা কিন্তু এই কীর্তনে বা প্রার্থনায় অংশগ্রহণ করেছেন, সেই ছবিটা তুলে ধরো আমাদের সামনে। দেখো, কিছুক্ষণ পরে কিন্তু বেলা 3টের সময় কিন্তু তারা কিন্তু ইসকন কর্তৃপক্ষ থেকে কিন্তু আজকে কিন্তু তারা কিন্তু প্রতিবাদ মিছিল বার করবেন। কেননা বাংলাদেশে যে ঘটনা ঘটেছে, প্রভুকে যখন অ্যারেস্ট করেছে, আজকে সকালবেলা প্রভুকে যখন ভোগের ইসকনে যখন প্রসাদ দিতে যান, খাবার যে প্রসাদ, তখনও তাকেও কিন্তু অ্যারেস্ট পুলিশ, বাংলাদেশ সরকার কিন্তু তাকে কিন্তু অ্যারেস্ট করে। সেই প্রতিবাদে কিন্তু আজ পশ্চিমবাংলা জুড়ে কিন্তু বিভিন্ন ইসকন মন্দিরে কিন্তু এই প্রতিবাদ। সেখানে কিন্তু মায়াপুর, আমরা এখানে রয়েছি মায়াপুর ইসকনে, সেখানে কিন্তু কিছুক্ষণ পরে কিন্তু তারা ভক্তরা কিন্তু প্রতিবাদ মিছিল বার করবেন। যতক্ষণ
যতক্ষণ না বাংলাদেশের যে ইসকনের যে ভক্ত অ্যারেস্ট করেছেন চিন্ময় প্রভুকে, ততক্ষণ না মুক্তি না দেবে ততক্ষণ তারা প্রতিবাদ করবেন, এরকমই থামবে। কিন্তু দেখো সকাল থেকে আমরা যে চিত্র দেখে আসি ইসকনের ভিতরে, কিছুক্ষণ আগে কিন্তু ইসকনের মন্দির বন্ধ হয়ে গেছে, তারপর কিন্তু আর 3টের সময় কিছু তারা প্রতিবাদ মিছিল করবেন ইসকন থেকে, ইসকনের বাইরের থেকে কিন্তু ভক্তরা কিন্তু প্রতিবাদ মিছিল বার করবেন। সেখানে কিছু ভক্তরা তারা আসছেন, এখনো পর্যন্ত আসা শুরু হয়েছে, আর কিছুক্ষণ পরে তারা কিন্তু প্রতিবাদ মিছিল বার করেন। কারণ একটাই তাদের দাবি হচ্ছে চিন্ময় প্রভু মহাপ্রভুকে বাংলাদেশ সরকারকে অ্যারেস্ট করেছে, তাকে মুক্তি দিতে হবে। সেই কারণের জন্য কিন্তু তারা প্রতিবাদ মিছিল বার করবেন। আর কিছুক্ষণ পরে মায়াপুর ইসকন থেকে, হ্যাঁ আপনারা কি বলবেন? চিন্ময় প্রভুকে অ্যারেস্ট করেছে বাংলাদেশ সরকার, করে আপনারা প্রতিবাদ মিছিল বার করবেন, কি বলবেন? বাবু আমি কমপ্লিট জানি না, আপনি আমাকে বাবু আমি ঠিক কমপ্লিট জানি না। আমি প্রতিবাদ তো মিছিল করবেন, আপনারা থাকবেন প্রতিবাদ কমপ্লিটলি তো আমি ব্যাপারটা পুরো মানে কি হয়েছে সেটা জানি না, না জেনে তো বলাটাও ঠিক আমার মনে হয় ঠিক হবে না। দেখো এই প্রভুরা কিন্তু এখনো কোনো স্পষ্ট নয়, তারা কিন্তু জানেন না, কিন্তু তারা কিন্তু আর কিছুক্ষণ পরে জানবেন। জানার পরে কিন্তু তারা কিন্তু প্রতিবাদ মিছিল বার করবেন। কেন ইসকনের ভিতরেই বিভিন্ন মানুষ কিন্তু তারাও থাকবেন, তার পাশাপাশি ভক্তরাও থাকবেন, ইসকনের প্রতিপক্ষতেও থাকবেন তারা কিন্তু। কেননা একটাই তারা প্রতিবাদ, যতক্ষণ না মুক্তি না দেবেন চিন্ময় প্রভুকে ততক্ষণ তারা কিন্তু প্রতিবাদ করবেন। আজকে বিকেল সন্ধ্যা 7টা থেকে 8টার সময় কিন্তু মন্দিরের ভিতরে ইসকনে যেখানে আমরা রয়েছি সেই মন্দিরের দেখাতে পাচ্ছি, আমি ক্যামেরা পার্সন দেখাতে পাচ্ছি, সেই মন্দিরের ভিতরে কিন্তু তারা কিন্তু একদম আজকে নাম কীর্তন করবেন। নাম কীর্তন 7টা থেকে 8টা পর্যন্ত, তারপরে সেই নাম কীর্তনের মারফতেই তারা প্রতিবাদ করবেন, এরকমই জানিয়েছেন। একদমই তাই, ধন্যবাদ বিশ্বজিৎ। সুতরাং আমরা মায়াপুর ইসকনের ছবি দেখলাম, যেখানে কিন্তু সকালবেলায়ও প্রার্থনায় শয়ে শয়ে ভক্ত উপস্থিত হয়েছেন এবং বিকেল 3টের সময় আবারও কিন্তু তারা একত্রিত হবেন এবং সন্ধ্যে 7টার সময়ও মন্দিরের ভেতরে কিন্তু ভক্ত উপস্থিত থাকবেন। এবং চিন্ময় কৃষ্ণের মুক্তি এবং বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তায় বিশ্বজুড়ে ইসকন মন্দিরে প্রার্থনার ডাক। কলকাতার ইসকন মন্দিরে যেমন কীর্তনের মাধ্যমে প্রার্থনা করা হয়েছে, সেই সঙ্গে মায়াপুর ইসকনেও কিন্তু সেই ছবি আমরা দেখতে পেয়েছি, যেখানে শয়ে শয়ে ভক্তরা উপস্থিত, তারা কিন্তু প্রার্থনায় সামিল রয়েছেন চিন্ময় কৃষ্ণের নিঃশর্ত মুক্তির দাবিতে পথে সনাতনীরা। এদিকে উত্তাল বাংলাদেশ এবং সেখানে কিন্তু সংখ্যালঘুরা রীতিমতো আতঙ্কে দিন কাটাচ্ছেন, তাদের জীবন বিপন্ন। এবং সে জায়গায় দাঁড়িয়ে ইসকনের এই প্রার্থনা সংখ্যালঘুদের নিরাপত্তার স্বার্থে তারা কিন্তু বাংলাদেশে শুধুমাত্র নয়, এই রাজ্যেও কিন্তু তারা একেবারে সোচ্চার হয়ে উঠেছেন। বাংলাদেশে চিন্ময় প্রভুর নিঃশর্ত মুক্তি এবং ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তার দাবিতে জোরালো হচ্ছে প্রতিবাদ। রবিবার বিশ্বজুড়ে প্রার্থনার ডাক ইসকনের। বিশ্বের যে কোনো প্রান্তে মন্দিরে প্রার্থনায় শান্তি প্রার্থনা এবং কীর্তন করার আহ্বান জানালেন কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস। অশান্ত বাংলাদেশ এবং এই অশান্ত বাংলাদেশের সঙ্গে ইসকনের নাম জড়িয়ে গিয়েছে। তবে এই সামগ্রিক পরিস্থিতির যেন অত্যন্ত তাড়াতাড়ি সমাপ্তি হয়, প্রত্যেকটা মানুষ যেন ভালো থাকে, ওপার বাংলা যেন ভালো থাকে, ইসকন যেন সুরক্ষিত থাকে। সেই কারণে রবিবার ইসকনের যত শাখা রয়েছে সেই প্রত্যেকটি শাখায় বিশেষ সভা, বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন কলকাতা ইসকনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস। আমরা সরাসরি তার সঙ্গে কথা বলবো। বাংলাদেশের এই অশান্তির সাথে এই যে ইসকনের একটা জড়িয়ে যাওয়া, কিভাবে দেখছেন গোটা বিষয়টা? অ্যাকচুয়ালি পুরো জিনিসটাই খুব দুর্ভাগ্যপূর্ণ। আমরা দেখছি কি লাস্ট 100 দিন থেকে কীরকম অত্যাচার হচ্ছে। এখন দেখলেন কি কীরকম আমাদের সাধুকেও গ্রেফতার করা হয়েছে। মোট আমাদের 4টে ব্রহ্মচারীকে পুলিশ গ্রেফতার করে রেখেছে। এটাও আমরা শুনতে পারলাম কি যে ওদের আইনজীবী ছিল, ওদের উপরেও মিথ্যা কেস করা হচ্ছে, ওদেরকে গ্রেফতার করা হচ্ছে, ওদের বাড়ি ভাঙা হয়েছে। একজন আইনজীবীকে এরকম মেনেছে কি উনি মনে হয় কি বাঁচবেন না। তো এরকম স্থিতি উৎপাল হয়ে রয়েছে। তো আমরা এটাই দেখছি কি আমরা এত চেষ্টা করলাম কি কেউভাবে এটা জিনিসটা বন্ধ হোক, কিন্তু আমরা একদম অসহায় রয়েছি। সেই জন্যে আজকে আমরা 1 ডিসেম্বর রবিবার
পুরো বিশ্বতে যত আমাদের মন্দির আছে 850 মন্দির আছে, যত সেন্টার আছে হাজার হাজার, ওখানে সবাই আমরা আজকে কীর্তন করব। আপনারা জানেন কি মহাভারতে যখন দ্রৌপদী চিরহরণ করার চেষ্টা হচ্ছিল দ্রৌপদীর, তখন উনি সব থেকে নিজের হাজব্যান্ড যত ছিল পাণ্ডব ওদের তরফ তাকিয়ে বলছিল কি এই অর্জুন আসো আমাকে হেল্প করো, বাঁচাও, ভীম আসো বাঁচাও। সবাই যখন 5 জন হাজব্যান্ড মাথা নিচে করে নিল, তারপরে উনি ভীষ্ম পিতামহকে আর নিজের গুরুজনকেও ওরা ডেকেছে, কিন্তু কেউ হেল্প করতে আসেনি। তখন নিজে বলে উনি চেষ্টা করেছেন, কিন্তু যখন অন্তে উনি রিয়েলাইজ করতে পারলেন কি আর কেউ আমাকে বাঁচাতে আসবে না, আমি নিজে রক্ষা করতে পারবো না, উনি হাত তুলে কি বললেন, হে গোবিন্দ হে গোপাল রক্ষমম রক্ষমম। সেই জন্য আমরা দেখছি কি বাংলাদেশের স্থিতি ঠিক হচ্ছে না। তো সেই জন্য আজকে আমরা 1 ডিসেম্বর 150 দেশে আমাদের যত মন্দির আছে 850 থেকে বেশি বড় মন্দির আছে, আর হাজার হাজার যে সেন্টার আছে ওখানে কোটি কোটি আমাদের ভক্ত ভ্লাদিভস্টক থেকে লস অ্যাঞ্জেলেস, সুইডেন থেকে, আইসল্যান্ড থেকে, নিউজিল্যান্ড, সবাই ভক্ত মিলে আজকে আমরা কীর্তন করব। মাতাজি ইনি পেরু থেকে এসছেন, প্রভুজি ইজ ফ্রম নিউজিল্যান্ড থেকে। আমরা সবাই আজকে কলকাতাতেও আমরা এটা করতে চলেছি সন্ধ্যে 4টে। তার ক্ষেত্রে একটু যে আপনাদের আজকে যে প্ল্যানিংটা বা যে কর্মসূচিটা রয়েছে সেই কর্মসূচিটা একটু জানতে চাই। আজকে 1 ডিসেম্বর রবিবার আজকে সন্ধ্যে 4টে থেকে আমরা এখানে মন্দির ভেতরে কীর্তন করব, ভগবানের সামনে ওটাই প্রার্থনা করব কি যে বাংলাদেশের যারা হিন্দু মাইনরিটিজ আছে, অন্য মাইনরিটিজ আছে, সবাই সুরক্ষিত থাকতে পারে। অর্থাৎ যাতে এই যে একটা তুমুল একটা অশান্তি এবং ইসকনের নাম জড়িয়ে যাওয়া, ওপার বাংলায় সংখ্যালঘুদের যারা যারা রয়েছেন তাদের উপরে যে একটা অত্যাচার করা বা আক্রমণ করার যে একটা অভিযোগ উঠছে, সেই পরিস্থিতি যাতে শান্ত হয় সেই জন্যই ইসকনের এই বিশেষ প্রার্থনা, তাই? একদম একদম একদম, হ্যাঁ। অনেক ধন্যবাদ। আমরা সরাসরি কথা বলছিলাম কলকাতা ইসকনের অন্যতম মুখ, অন্যতম গুরু দায়িত্বে যিনি রয়েছেন সেই রাধারমণ দাসের সঙ্গে, এবং তিনি যেরকমটা জানালেন যেন এই যে ইসকনের নাম জড়িয়েছে এই বাংলাদেশের এই চূড়ান্ত একটা উত্তপ্ত পরিস্থিতিতে, এবং বাংলাদেশে সংখ্যালঘুদের যারা রয়েছেন, ওপার বাংলায় সংখ্যালঘু যারা রয়েছেন তাদের উপরে যে নির্মম অত্যাচার করার অভিযোগ সামনে আসছে, ইসকনের বেশ কিছু মুখকে যেরকমভাবে একটা হেনস্থা করার অভিযোগ সামনে আসছে, এবং গোটা বিশ্ব যাতে ভালো থাকে, কোথাও যাতে এরকম কোনো পরিস্থিতি তৈরি না হয় সেই জন্য আজকে গোটা বিশ্বে ইসকনের যত যেখানে শাখা রয়েছে প্রত্যেকটা শাখাতেই কিন্তু বিকেল 4টে থেকে এই প্রার্থনা, এই সভার আয়োজন করা হয়েছে। এর পাশাপাশি সারাদিনেও বিভিন্ন রকমের কর্মসূচি রয়েছে। তাই ওপার বাংলা যাতে শান্ত হয় তাই জন্যই রবিবার ইসকনের এই কর্মসূচি এমনটা বলাই যায়। ক্যামেরায় বিনয় মণ্ডলের সঙ্গে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, আর প্লাস নিউজ, কলকাতা।